আসসালামু আলাইকুম। এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠ বিষয়ের আমাদের গল্প মিনু, লিখেছেন বনফুল। তোমরা যদি এই গল্পটি রিডিং পুরোটা পড়ে নাও তাহলে এই গল্পটি পুরোটা সম্পর্কে জানতে পারবে। এবং আমি তোমাদের সুবিধার জন্য পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি পরীক্ষায় আসার মতো উপযোগী করে সাজিয়ে দিয়েছি। চলো দেখে নিই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। লেখকের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহার অনলে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি চিকিৎসক ছিলেন। ওনার উল্লেখযোগ্য গ্রন্থ গল্পগ্রন্থ বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ অনুগামিনী ইত্যাদি। গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। আমাদের সমাজে প্রায়ই বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার মা বাবা নেই, তাই বলে জীবনে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে। মিনু তার এক মাসিমার কাছ থেকে জেনেছে যে তার বাবা বিদেশে থাকে। কোনো একদিন সে মিনুর কাছে ফিরে আসবে। এরই মধ্যে পাশের বাড়িতে কোনো এক প্রবাসী পিতার আগমন হয়। ওই দিনই বাড়ির কাঁঠাল গাছটার সরু ডালে একটি হলদে পাখি এসে বসে। এরপর মিনু বিশ্বাস করতে থাকে সেই সরু ডালে আবার যেদিন হলদে পাখি এসে বসবে সেদিন তার বাবাও আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে থাকা এই কিশোরী মিনু অবসর পেলেই আর রোজ একবার ছাদে ওঠে। হলদে পাখি খুঁজতে সেই গাছটার সরু ডালের দিকে চেয়ে থাকে। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না। এই কষ্টে তার একান্ত নিজস্ব। তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। তারপর আমাদের একটি কর্ম অনুশীলন দুইটা দিয়ে দিয়েছে। এই 1 আর 2 কর্মশীলনের উত্তর চলো দেখে নেই। আমাদের কর্ম অনুশীলনের সমাধান। 1 নম্বর প্রশ্নে বলা ছিল, বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশুকে নিয়ে গল্প, কবিতা ও সংক্ষিপ্ত রচনা লেখো। মনে রাখবে, তুমি যাই লেখো না কেন শিশুটির প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায়। এর উত্তরটি হবে, এর একটি নাম দেব আমরা, নাম হবে ছোট রোদ্দুর। আমাদের পাড়ায় একটি ছেলে আছে, তার নাম রোদ্দুর। রোদ্দুরের অন্য অনেক শিশুর মতো দৌড়ে খেলতে পারে না, কথাও বলতেও একটু সময় নেই, তাই অনেকেই তাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে। কিন্তু আমরা যারা তাকে চিনি তারা জানি রোদ্দুর আসলে খুবই বিশেষ এক ছোট্ট মানুষ। রোদ্দুরের চোখে সবসময় এক ধরনের মায়া আর কৌতূহল থাকে। সে যখন হাসে মনে হয় যেন সকালবেলার সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। সে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়। একটি প্রজাপতি উঠতে দেখলে, গাছে পাখির ডাক শুনলে বা আকাশে রঙিন মেঘ ভাসতে দেখলে তার মুখ যে আনন্দ ফুটে ওঠে তা সত্যিই মন ছুঁয়ে যায়। রোদ্দুরের মা তাকে খুব যত্ন করে বড় করেছেন। ধৈর্য নিয়ে তাকে নতুন নতুন শব্দ শেখান, হাঁটতে সাহায্য করেন, আঁকতে উৎসাহ দেন। মাঝে মাঝে আমরা পাড়ার বন্ধুরাও তার সঙ্গে খেলি। তখন আমরা বুঝতে পারি একটু ভালোবাসার সহানুভূতি পেলে রোদ্দুরও কত সুন্দরভাবে হাসতে পারে, কত আনন্দ পেতে পারে। রোদ্দুর আমাদের শিখিয়েছে সব শিশু একরকম নয়, কিন্তু প্রত্যেকেই ভালোবাসা পাওয়ার যোগ্য। তাদের একটু বেশি সময় লাগে, একটু বেশি সাহায্য লাগে, কিন্তু তাদের হৃদয়ও ঠিক আমাদের মতোই কোমল। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি রোদ্দুর কখনো একা থাকবে না। আমরা তার বন্ধু হব, তার পাশে থাকব, কারণ ভালোবাসা আর মমত্ববোধই পৃথিবীকে সবচেয়ে সুন্দর করে তোলে। তারপর আমাদের 2 নম্বর প্রশ্নে বলা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারের জন্য পোস্টার ও লিফলেট তৈরি করো। এইখানে আমি তোমাদের সুবিধার জন্য একটি পোস্টার এবং একটি লিফলেট দেখিয়ে দিয়েছি। তোমরা যদি চাও এই পোস্টার ও লিফলেট পেতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তারপর এই যে এখানে লিফলেট, এই লিফলেটে আমরা কথা দিয়ে দিয়েছি, এরকমভাবে তোমরা সুন্দর করে লিফলেট সাজিয়ে নিই। তারপর আমাদের নমুনা প্রশ্ন রয়েছে। নমুনা প্রশ্নতে বহু নির্বাচনী প্রশ্ন। এর 1 নাম্বারটি হলো মিনুর সইকে। এখানে উত্তর হবে আমাদের ঘ নাম্বার, শুকতারা। তারপর আমাদের 2 নাম্বার, মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে। এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এর উত্তর হবে গ নাম্বার, পরপার। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও।
মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। এখানে ৩ নম্বর প্রশ্ন বলা হয়েছে, উদ্দীপকটিতে মিনু গল্পের কোন বিষয়টি লক্ষ্য করা যায়? এর উত্তর হবে ক নাম্বার, আত্মীয়দের অনাদর অবহেলা। তারপর ৪ নাম্বার, উদ্দীপকটিতে মিনু ফটিকের পরিণতি ক্ষেত্রে প্রযোজ্য। ১ নম্বরে বলা আছে প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়। ২ নাম্বার বলা আছে স্বাভাবিকতা জীবনে অপরিহার্য। ৩ নাম্বার, পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। এখানে আমাদের উত্তর হবে ২ এবং ৩, যা স্বাভাবিকতা জীবনে অপরিহার্য, পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ গ নাম্বার। তারপর আমাদের পরবর্তী ১৩ নম্বর পৃষ্ঠায় একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছে, চলো এর উত্তরটি দেখে নিই। তারপর সৃজনশীল প্রশ্নের ১ নাম্বার বলা আছে, বন্যা সারা বিকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবাসাগর একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময় বা তার কোথায়, তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। এখানে ক নাম্বার প্রশ্ন হলো, মিনু কার বাড়িতে থাকতো? এর উত্তরটি হবে ক নাম্বার, মিনু দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। তারপর খ নাম্বার প্রশ্ন হলো, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? এখানে খ নাম্বারের উত্তর হবে, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষেরই 5টি ইন্দ্রিয় আছে। লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের ভিতরে এক অতীন্দ্রিয় উপলব্ধির কথা বলেছেন। সে অনুভূতির উৎস হলো মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এই মনকেই বোঝানো হয়েছে। তারপর গ নাম্বার প্রশ্ন, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে গ নাম্বার, শারীরিক অক্ষমতা ও মানসিক অবস্থার বিচারে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। মিনু গল্পের মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে। বাবা মা না থাকায় সে দূর সম্পর্কের আত্মীয়র বাসায় থাকে। সে বাড়ির সব কাজ মনোযোগ দিয়ে করে। তার কোনো সঙ্গী না থাকায় প্রকৃতির সঙ্গেই গড়ে উঠেছে সখ্য। সে স্বপ্ন দেখে তার বাবা একদিন ফিরে আসবে, আর এই স্বপ্নেই তাকে সব প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। উদ্দীপকের বন্যা যে বাসায় কাজ করে সেই বাসার সদস্যের মতোই একজন সদস্য হয়ে উঠেছে সে। সে স্কুলে পড়ে, নিজের জীবন ও কাজ নিয়েই তার ব্যস্ততা। পারিবারিকভাবেও সে সবার সাথে মিশে গেছে, কিন্তু মিনু তা পারেনি। কাজ তার আত্মভাবনায় ডুবে থাকে মিনু। বন্যার তেমন দুঃখ না থাকলেও মিনুর মধ্যে বাবার জন্য প্রতীক্ষার কষ্ট লক্ষ্য করা যায়, তাই দুজনের মধ্যে অবস্থানগত বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। তারপর আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলছে, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটির বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে, দেখো, বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে। মিনু গল্পে মিনু একই সাথে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা এতিম। সাধারণ মানুষের ভালোবাসা না পাওয়ায় প্রকৃতিকেই সে আপন করে নিয়েছে। মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনার জগৎ। ভোরবেলার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সাহায্য তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। ভোরের শুকতারাকে সে নিজের সই বানিয়েছে, কেননা এত ভোরে সেই তাকে সঙ্গ দেয়। প্রকৃতি থেকে সে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। উদ্দীপকের বন্যা বাড়ির কাজ করলেও সে পেয়েছে গৃহকর্ত্রীর ভালোবাসা। সে স্কুলে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পায়, পরিবারের সদস্যের মতোই জীবন অতিবাহিত করে। তার প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়ে না। বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ পেলেও মিনুর ক্ষেত্রে তা সম্ভব হয়নি। সে বিরূপ সমাজে বসবাস করায় মানুষের সহানুভূতি পায়নি, আর তাই পাঠশালা রূপ প্রকৃতি থেকেই মিনু শিক্ষা লাভ করেছে। প্রকৃতি তার নিয়মের মাধ্যমে মিনুকে শিক্ষা দিয়ে চলছে। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল, এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দাও।
আল্লাহ হাফেজ।